সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। কেমন আছেন আপনারা? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে। সেটা হলো যে এনসিপির বসন্তকাল আর আমার মনে হয় জামাত ইসলামের সর্বনাশ। একটা কথা আছে না যে কারো সর্বনাশ কারো হলো পৌষ মাস, সেরকম একটা কথা। সেরকমই বলি। সেটা কেন বলি? একটু ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মনটা ভালো আছি মানসিকভাবে একটু অতটা ভালো লাগে না। কারণ মন থেকে তো মনে সবাই একটা দলকে সাপোর্ট করতে পারে, তাই না? সেটা তো দোষের কিছু না, তাই না ভাইয়েরা আপুরা? তো আমিও তো কোনো দলকে সাপোর্ট করতে পারি আমার মনে, তাই না? হয়তো আমি প্রকাশ নাই করি, কিন্তু ভালো তো বাসতে পারি। তো যখন দেখি যে সেই দলটা কেমন যেন একটু আগুছানো হয়ে যাচ্ছে, কেমন যেন এত চেষ্টা করি, এত পরিশ্রম করি কিন্তু তারা যেন কেমন গাছাড়া, হ্যাঁ? কেমন যেন হয়ে যাচ্ছে, তখন একটু ভালো লাগে না, হ্যাঁ? আপনারা নিশ্চয়ই তো বুঝতে পারবেন কথাগুলো সম্পূর্ণ যখন শুনবেন, আমি ভিডিও সহকারে দিব, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন জয়েন হয়েছেন এই এখন মাত্র, যারা কখনো আমার ভিডিও দেখেন নাই, তাদেরকে আমি অনেক স্বাগত জানাই এবং আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন আপনারা এবং জানতে পারবেন আমার সম্বন্ধে। সত্য প্রচার করি, আপনার এই বোন। তো যাই হোক, এখন দেখেন আমি বলবো যে কেন বললাম এই কথাটা যে এখানে এনসিপির পৌষ মাস, জামাতের সর্বনাশ। পৌষ মাসটা বসন্তকালটা কেন বলতেছি দেখেন, এই জামাতের উপরে ভর করে কিন্তু এনসিপি দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়িয়ে যাবে, এটা আমি চাই দাঁড়িয়ে যাক। কিন্তু এই যে বলবো কেন দাঁড়িয়ে যাচ্ছে তারা। এখন দেখেন দাঁড়িয়ে গিয়ে এদের সাথে যারা বেইমানি করবে না, এদের সাথে প্রতারণা করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নেই। রাজনীতি খুব খারাপ একটা জিনিস, খুব খারাপ জায়গা এটা। একটা চেয়ারের জন্য, ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে। সব জায়গায় মনে করেন আপনার নীতি নৈতিকতা দিয়ে টিকে থাকতে পারবেন না আপনি। এই রাজনীতি জিনিসটা এতটাই খারাপ। সেটাই যদি না হতো তাহলে দেখেন ভিপি নূর, বিকাশ নূর যে সে কখনো তার দলকে বিসর্জন দিয়ে দিত না। মাত্র ২ জন ব্যক্তির জন্য, সে আর রাশেদ খান। রাশেদ খান তো হতেই পারল না, সে মন্ত্রী হয়ে গেল। দল কিন্তু শেষ। আপনারা মনে রাখবেন, এরপর যদি সেই বিএনপি নিশ্চয়ই এরপর ক্ষমতা চেঞ্জ হবে, এটা হবে সেটা, তাকে ছিটকে যাবে। এই দলের কোনো চিহ্ন থাকবে না। এটাই রাজনীতি। ঠিক আছে? তো লোভ এখন এই যে তারা গুছিয়ে নিল তাদের কাঁধের উপরে ভর করে, তাদের ভিতরে ঢুকে ভালোই আমি বলব এরা তারা অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান তারা এনসিপি। আপনারা হয়তো অনেকেই বলেন কিন্তু বেশি আপনারা যারা মনে করেন বড় যারা সাংবাদিক আছে, যারা এগুলো নিয়ে যারা মনে করেন আম অনেকটাই বেশি বোঝে, আমি তাদের কথা বলি। দেখেন তারাও কিন্তু বলে যে আজকের যদি মনে করেন এনসিপি জামাতের সাথে না আসতো ইলেকশনে, জোট না করতো, তাহলে কিন্তু তারা ২ টা কি ১ টা আসনে বেশি তারা পেত না। কখনোই পেত না। কিন্তু যাওয়ার পরে তাদের মুখেরই, অনেকের মুখের ভুলগুলো শুনছেন, ভুল কিন্তু পাল্টিয়ে ফেলছে। আমি সেইজন্য বলতেছি। আপনারা বুঝতে পারছেন আমি কেন বলতেছি কথাটা? এখন দেখেন বর্তমানে তারা কিন্তু তাদের দলটাকে ভালোভাবে তারা গুছিয়ে নিচ্ছে। এদের কাঁধের উপর হাত দিয়ে, এই জামাতের উপরে। এদেরকে চিনতো কজন আপনারাই বলেন? চিনতো না বেশি মানুষে কিন্তু। তারা পরিচিত হচ্ছে জামাতকে দিয়ে। এখন জামায়াতের ভুলগুলোর কথা আমি সেটা বলতেছি। তারা এই ভুলের জন্যই পস্তাবে। এই ভুলের জন্যই। এখানে তাদের যে শিবিরের যে সাবেক নেতারা ছিল, মেক্সিমাম নেতারা কিন্তু এখন এনসিপিতে তাদের টানতেছে, তাদের এখানে যোগ দিতেছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। মেক্সিমাম সাবেক শিবিরের নেতাদেরকে এরা নিচ্ছে। আর এরা আঙ্গুল চুষছে বসে জামায়াত ইসলাম গেল সেটা। তারপরে দেখেন এদের মিডিয়া সেল নাই বলতে গেলেই চলে জামায়াত ইসলামের। এত বড় একটা দল, এদের মিডিয়া সেল নাই বললেই চলে। সেই তুলনায়। এটা তাদের ভুল না? আপনি একটু বলবেন কমেন্টস, আপনার আপুর কথাগুলো। কলিজার ভিতরটা না কেমন যেন ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো নিয়ে। কত আর আমরা কথা বলবো বলেন? আমরা কি এদের টাকা খাচ্ছি? এদের পয়সা খাচ্ছি। আমাদের টাকা পড়ছে কি বলেন? তারা তৈরি করতেছে না। গেল সেটা। তৃণমূলের কথা বলেন আপনি। তৃণমূলে জামায়াতের খুঁটি নড়বড়ে। এটা অস্বীকার করার কিছু নেই। এরকমের নড়বড়ে। সেখানে এনসিপি এদের চেয়ে ভালো আছে। আমি প্রমাণ দিব। আমি বরিশালে গেলে আমি আপনাদেরকে প্রমাণ দিব, মাঠে গিয়ে প্রমাণ দিব। যে সেখানে এনসিপি জামায়াতের চেয়ে শক্ত জায়গায় আছে। তৃণমূলের কথা বলতেছি কিন্তু আমি। আমি তাদের এমনি দলের কথা বলি নাই। ঠিক আছে? তৃণমূলের দরকার আছে তো আপনার। এদের লোক নাই বললেই চলে। সব জায়গায় দিতে হবে তো ভাই। এখন আপনার এক জেলায় হয়তো আছে। হয়তো আপনি বলতে পারবেন আমার এখানে আছে। ভাই আপনার এখানে থাকলে তো হবে না, বোন আপনার এখানে থাকলে হবে না। সব জায়গায় একটু খোঁজ নিয়ে দেখেন। আমি তো সব জায়গায় খোঁজ নেই। সব জায়গায় খোঁজ নিতে হবে আপনাদেরকে। তাদের সেখানে কিন্তু একদম নড়বড়ে অবস্থা। এটা ওনাদেরকে জরুরিভাবে এই জিনিসগুলোর দিকে ওনাদের নজর দিতে হবে। তৃণমূলের দিকে। দেখেন তারপরে গেল, এখন আসি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালোভাবে দলটাকে গুছিয়ে নিচ্ছে। এনসিপির কথা আমি বলবো। শোনেন, বেশি দিন বাকি নেই, বেশি দিন বাকি লাগবে না। ইনশাআল্লাহ দেখবেন এই এনসিপি সরকার গঠন করবে। আমি বলে দিলাম বেশি দিন লাগবে না এটা। বেশি দিন লাগবে না। বেশি বছরও লাগবে না। হুম? তারপরে দেখেন, এখন তো আপনারা জানেন সবাই যে সংরক্ষিত আসন বন্টন হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। সেখানে আসন অনুযায়ী ১৩টা সিট পেয়েছে জামাত ইসলাম। ১১ দল দ্বারা এটা পেয়েছে। আপনারা তো নিশ্চয়ই শুনছেন এটা। সেখান থেকে একটি আসন কিন্তু এনসিপি পাইছে। তাদের আসন অনুযায়ী একটা পাইছে তারা।
সেখানে তারা সেই একটিতে তারা দিছে কাকে? মনিরা শারমিনকে দিছে, আমি যতটুকু জানছি মনিরা শারমিনকে তারা সেটা দিয়ে দিছে। সে ভালো, অনেক কথা বলতে পারে, যোগ্য প্রার্থীকে তারা দিছে, ওখানে যোগ্য লোককে দিছে। আমি 100% সাপোর্ট করি এটাকে। ওনাদের থাকে নিজস্ব হয়েছে 12টা, সেই 12টা থেকে ওনরা দেখেন, ওই যে বললাম না মহানুভূতিটা দেখেন, এটাই যেন কাল না হয়ে যায়। আমি দোয়া করি যেন এটা কাল না হয়, এটা যেন ভালো হয়। সেখান থেকে দেখেন ওনরা, আপনারা তো চিনছেন ডক্টর মাহমুদা মিতুকে এই জামাত থেকে একটি আসন দিয়ে দিছে, তাকে দিছে। এটা কিন্তু একদম তারা মনে করেন কি বলবো, আমি অনেক মহত্বতাই বলবো, এটা ভালোই বলবো, তাদের কথা রাখছে, কমেন্টমেন্টে রাখছে তারা। তো এই জন্য আমি ভালোই বলবো এই বিষয়টা। এই যে দিয়ে দিল, দেখেন এই কথাগুলো আপনার একটু মেমোরিতে রাখবেন। এই দয়া, এই যে সহানুভূতিটা, এটা তারা মনে রাখে কিনা সেটা দেখবেন। অবশ্যই ডাক্তার মাহমুদা মিতু অনেক ভালো, আমাদের বরিশালের মেয়ে। আমি মন থেকে অনেক খুশি হয়েছি আপুর জন্য। হ্যাঁ, আমাদের বরিশালের মেয়ে। তো উনি উনি কিন্তু বরাবরই একটু এইভাবেই কথা বলে। উনি উনি অবশ্যই ভালো, এবং জামাতের পক্ষে আগেও কথা বলছি উনি, তো ওনাকে দিছে। যাই হোক, এখন দেখেন এখানে অনেকেই বলতেছে, কতগুলা আছে না ওই যে অশিক্ষিত মূর্খ, কতগুলো আছে না আমাদের বিড়াল ছানা থাকে তো, হ্যাঁ, তো বিড়াল ছানাগুলাই বলতেছে কি যে এটা তো জামাতের প্রোডাক্ট। আচ্ছা, জামাতের প্রোডাক্ট হইলে, জামাতের কোনো নেতাকর্মী হইলে তারা ওই মাথায় কাপড় না দিয়ে হেজাব না পরে জীবনও করতে পারবে না, জীবনে তো দল করতে পারবে না। এত সহজ মনে করিয়েন না, এটা না। এরা ওরকম কথা দিছিল, এটা কথা দিচ্ছিল ইলেকশনের আগে, ভাগ বন্টনের আগে ওরকম কথা দিচ্ছিল যে ঠিক আছে একে দিবি, বা এরকম কিছু করবে, এরকম হইতে পারলে একে দিবে। এ কিন্তু তখন সরে গেছিল। আপনাদের বুঝতে হবে জিনিসগুলো, অনেক কিছু জানেন না, বিড়ালের মতন মেও মেও করলে তো হবে না। সবসময় আপনারা বলেন এ তো যোগ্য না, এ তো জামাতের প্রোডাক্ট, এ গুপ্ত শিবির, এই জন্য এরে দিছে। সামান্তা শারমিনকে দেওয়া উচিত ছিল। সামান্তা শারমিনকে দেবে কেন? এই মহিলার কেন দেবে? এই মহিলার মুখের ভাষা খারাপ। এই মহিলা 24 ঘন্টা জামাত শিবিরে গালাগালি করে। এই মহিলা হচ্ছে দুনিয়ার খারাপ একজন অসভ্য মহিলা, তার মুখের ভাষা খারাপ। যা বলে কি ভদ্র? আপনারা তার ভিডিও করে দেখবেন, আমার চ্যানেলও দেওয়া আছে, প্রমাণ সহ দেওয়া আছে। কেন তাকে জামাত ইসলাম দিবে? সে জামাত ইসলাম সবসময় গালাগালি করে, সবসময় জামাত ইসলাম গালাগালি করে। সে তারা কেন দেবে জামাত ইসলাম? কেন তাকে দিল না? সামান্তা শারমিন তার চেয়ে অনেক ভালো ছিল। এই বিড়ালের বাচ্চাগুলো এটা বলে। যাই হোক, এখন দেখেন এইভাবে করে এনসিপি কিন্তু বুদ্ধি করে, এখানে আমি যেটা শুনছি যে জুলাই নেতৃত্ব দেওয়া যে সালাউদ্দিন মহিউদ্দিন রনি সাহেব, ওনাকে কিন্তু তার দলে নিছে, তার দলে গেছে। এবং কন্টেন্ট ক্রিয়েটর যে আছে কাফি, ওনার নাম, হ্যাঁ, ওনাকে নিচে। এটা কিন্তু ভালো মানুষ, আমি খারাপ বলবো না, এদেরকে নিচে। এই যে লোকগুলো, তাদের দলটা দেখেন অনেক শক্ত করতেছে। কিন্তু তারা যে কয়জনই যাক সংসদে যে গেছে, ঠিক আছে, চিন্তা করতে পারেন তাদের যে পাওয়ারফুল কথাবার্তা আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, আমার মনে হয় ভালো লাগে, আমার ভালো লাগে, আমি সেটা বলি। আমি তাদের কখনোই বিরোধিতা করবো না। আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি জামায়াত এবং এনসিপি, ধরেন এক্সাম্পল, জামায়াত গেল সরকারি দলে এবং এনসিপি গেল বিরোধী দলে, আমি আপনাদের কথা দিলাম আমি এনসিপির পক্ষ নেব। এবং যদি জামায়াত ইসলাম যদি বিরোধী দলে যায়, আর যদি এনসিপি সরকারি দলে যায়, যদি এনসিপি ভালো কাজ করে, তাহলে আমি এনসিপির পক্ষ নেব, কথা বলবো। আর যদি তারা একটু ত্রুটিও করে, কোনো রকমের বেশিও না, তাহলে কিন্তু আমি অবশ্যই জামাত ইসলামের পক্ষ নেব। আমি সেরকম মানুষ, আমি ভালো দিকটাকে তুলে ধরবো, সে যে দলেরই হোক। তো যাই হোক, তাদেরকে নিচ্ছে। এখন দেখেন, আপনারা দেখছেন বর্তমানে যে ওই যে বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের কিন্তু একটা অংশ এটা। আমি অবাক হয়ে গেছি, আমি ভিডিওটা আপনাদেরকে দিব, আগে ভিডিওটা দেই, তারপর আপনাদের কাছে এই বিষয় নিয়ে কথা বলি, শোনেন আপনারা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর। এতে ক্ষোভে ফুঁসছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে গণতন্ত্র সুন্দরভাবে পরিচর্যার জন্য আমি এই সংসদে প্রার্থী হয়েছি, এবং তার হাতকে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সুন্দরভাবে সম্প্রসারিত করে তার পাশে চলতে চাই এবং নারী উন্নয়নের জন্য কাজ করতে চাই, যার জন্য আমি এই ফর্ম ছেড়েছি। ধন্যবাদ। আচ্ছা, আপনারা দেখেন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, তারপর আমি কেন এই কথা নিয়ে কথা বলবো সেটা বলবো। দেখেন, সেই আওয়ামী লীগের প্রমাণিত, দেখছেন, সেই সুবর্ণা ঠাকুরকে তারা মনোনয়ন দিল। এখানে কি বিএনপির কোনো মনে করেন ত্যাগী নেত্রীরা নাই? মহিলারা কেউ ছিল না? অনেক ক্ষোভ ঝাড়তেছে, আমাদেরকে অনেকে কথা বলতেছি, আমরা আমাদের এলাকায় কি বিএনপি নেত্রীরা নাই? হাজার হাজার আছে, সবার সাথে কথা হয়, তাদের কষ্ট দুঃখগুলো ক্ষোভগুলো ঝাড়তেছে। অথচ ওই যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের একটা অংশ। চিন্তা করতে পারেন, ওনাকে নিতে পারে, তারা নিয়ে নিছে। আচ্ছা, এখন আমি বলবো, আর যাদেরকে বলে না, এই যাদেরকে বলে যে রাজাকার, গুপ্ত আওয়ামী লীগ, তারপরে এরা হলো দেশদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী, হ্যাঁ, এরা 71-এর দালাল, যাদেরকে বলে না, তারাই শহীদের মাকে, একজন শহীদ, শিশু শহীদের মাকে সেই সংসদে নিতেছে এই জামায়াত ইসলাম। আলহামদুলিল্লাহ বলি, আমি দোয়া করি এই জন্য। একজন শহীদ এরাই দিল, এই জুলাই যোদ্ধাদেরকে এরাই তো সম্মানিত করলো। এই একজন মহিলাকে সে
দেখেন তারা সংসদে নিল, আপনারা সেই ভিডিওটারও একটু করে একটু দেখেন। আচ্ছা, আপনারা তো দেখলেন যে ওরা কাকে মনোনয়ন দিল সংসদে নেওয়ার জন্য। এদের কি বলা হয়? রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী। রাজাকার ছাড়া তো কথাই বলে না। গতকালকের মাননীয় প্রধানমন্ত্রী একটা সমাবেশে উনি বলছে, আমি এটার বিরোধিতা করলাম, যে উনি বলছে, ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখছেন, সোশ্যাল মিডিয়া আছে, যে একটি দল, একটি পারিবারিক বিয়ে হয়েছে ওই হুজুর, ওই যে আলেমের মেয়েকে নিয়ে, সেটা নাকি পারিবারিক বিয়ে হয়েছে, সেটাকে একটা দলকে জড়ানোর জন্য মিথ্যা প্রচার করতেছে। ওনার এইসব সামান্য বিষয়গুলো নিয়ে আমি মনে করি কথা না বলাই উচিত। একজন মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো প্রধানমন্ত্রীকে একটা কথা, উনি সব বিষয়ে কথা না বললে আমার মনে হয় ভালো। এই সব জিনিসগুলো খুবই সেন্সিটিভ বিষয়। উনি কিন্তু জানেন এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। হয়তো ওনার দলের কিছু লোক, আর এর চেয়ে বহু জঘন্য কাজও আপনার দলের লোকেরা করে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আপনি এই ছোট জিনিসে হাত দিচ্ছেন কেন? এখান থেকে আপনি নিজে আরো 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 যেটুকু মানুষ জানে সেটা আরো জানে, কালারফুল হচ্ছেন কেন? দেখেন, সংসদে বসে যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে তেলের কোনো অভাব নাই, আমাদের তেলের কোনো ঘাটতি নাই, তখন কিন্তু বিরোধী দলের নেতা উঠে সাথে সাথে কিন্তু সে বলছে যে এটা নিশ্চয় আপনারা দেখছে, না হয় আমি দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। তেলের ঘাটতি সংসদে নাই, সংসদে তো তেলের অভাব নাই, শুধু তেলের ঘাটতি বাইরে। তখন উনি নিজেও হাততালি দিচ্ছে, ভুলে দিচ্ছে নাকি দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। কথা বলছেন, কারণ তো সংসদ তখন সংসদ অধিবেশন, এখন হচ্ছে কবিতা পাঠের, আগে ছিল গান, এখন হচ্ছে কবিতার জন্য, এখন হচ্ছে হুদাই মিথ্যা কথা, চোর ঢুকছে, আপনারা জানেন, সংসদে চোর ঢুকছে আপনারা জানেন, সবকিছু ক্যামেরা কিনতে যাইয়া দা যা কিনছে, ব্যাগ কিনছে, সব শুনছেন, গত ভিডিও আমি দিচ্ছি, প্রমাণ সহ দিচ্ছি, আপনারা তো দেখছেন সেগুলো। তো দেখেন, আজকের জামাত ইসলাম কি পারতো না? তারা এই যে পারিবারিক তান্ত্রিক, যে পারিবারিক তন্ত্র তৈরি করা, হ্যাঁ, যে রাজতন্ত্র তৈরি করা, যে পরিবার থেকেই গঠন হবে সরকার, এটা কি জামাত ইসলাম, এই যে তার যে আরো এই যে 12 জন, আপনার একটা জিনিস দেখান তো, তারা পরিবারের কাকে ঢুকাইছে একটু দেখান তো, যে হয়ে গেছে তার বাইরে। এখানে যে আমাদের জামাতের যে আমির সাহেবের যে স্ত্রী, উনি কিন্তু এমপি ছিল, উনি কি যোগ্যতা সম্পন্ন না? উনাকে দিতে পারতো না? ওনার মেয়ে দিতে পারতো না? ওনার মেয়ের জামাকে দিতে পারতো না? আরো যারা যারা আছে, আমি সবার কথাই বললাম ওখানে, আপনারা দেখান তো যে একই ফ্যামিলির দুজন কোথাও আছে কিনা, আপনারা আমাকে তাহলে কমেন্টসে জানাবেন প্লিজ, দয়া করে আপনারা কমেন্টসে আমাকে জানাবেন আছে কিনা। এটা তারা কখনো করবে না। আমি কেন ভালোবাসি এদেরকে, আমি পছন্দ করি কেন শোনেন, এইসব জিনিসগুলো আমার ভালো লাগে। আমার কথা যোগ্য প্রার্থীকে দেবে সে, আমি হয়েছি, আমার ছেলে হবে, তার মেয়ে হবে, তার বাচ্চা হবে, এটা তো কোনো কথা হতে পারে না, এটা তো কোনো হইতেই পারে না কোনো কিছু। দেখতেছেন রাশেদ প্রধান একটা কথা বলছে, আমি তার বিরোধিতা করছি, হ্যাঁ, কুলাঙ্গার সন্তান বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে, এটা বলা ঠিক হয়নি, উনি সেজন্য সরি বলছে। কিন্তু আচ্ছা, আপনারা যারা প্রগতিশীল যারা আছেন, যারা পাগল হয়ে একদম রাস্তায় নেমে গেছিলেন, এটা কেন করছে, ভাঙচুর করা হচ্ছে, তাকে অবরুদ্ধ করে, এত কিছু করছেন, তা আপনারা কি মারা যাবেন না কখনো? আপনারা বিবির কাছে প্রশ্ন করছেন কখনো? এই যে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারি না, জামায়াতের আমিরের কোলে উঠাইয়া দেয় মিতুরে, জামায়াতের আমিরের চুমা দেওয়াই দেয় এই যে ঝুমা নামে একটা মেয়েকে, হ্যাঁ, এই যে ইনকিলাব মঞ্চের তাকে, আচ্ছা তারপরে তাকে সাদা শকুন বানাই দেয়, একটা মানুষের চেহারাকে এই যে বিকৃত করে আপনারা শকুনের সাথে তুলনা করে দেন। আল্লাহ আপনাদেরকে কোনো হেদায়েত দিবে না কখনো? কি হবে ভাই? আরে ভাই শুনেন, এমপির ছেলে তো এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী। ভাই আপনি কি হবেন কচু? এই যে আপনি এগুলো করতেছেন, আপনি কি পারেন? কাউকে, এটা আমি জামায়াতকেও বলবো, সবাইকে বলবো, সবাইরে বলি এই কথাটা, আপনি কি পারেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে কারো চেহারা বিকৃত করার জন্য বলছে? আপনি পারবেন এটা করতে? এই যে মিথ্যাচার, উনি একজন মানুষ, একজন ভদ্রলোক, একজন জামায়াতের আমির সাহেবের কোলে একজন মহিলাকে উঠাই দিলেন, তাকে চুমা দেওয়া দিচ্ছেন। আমি মিথ্যা বলতেছি ভাইয়েরা আপুর, আপনারাই বলেন, ছবিগুলো কি অনলাইনে নাই? বলেন, ঝুমাকে চুমা দিতেছে। আহারে দুঃখ করো না, তোমাকে নিতে পারতেছি না, এগুলো নিতে পারি না, এগুলো একটু বন্ধ করেন, দয়া করে একটু বন্ধ করেন এগুলো, আপনারা এগুলো বন্ধ করেন, একটু মৃত্যুর ভয়টা করেন, দয়া করে মৃত্যুর ভয়টা করেন, আর কিছু করার দরকার নেই, কাউকে দরকার নেই, আপনার বিএনপি কে দরকার নেই, আওয়ামী লীগ দরকার নেই, জামাত ইসলামের দরকার নেই, ভয় পাওয়া দরকার নেই, একটু আল্লাহকে ভয় পারেন দয়া করে। যারা হিন্দু ভাই যারা আছেন, আপনারা তো একটা ভগবান মানেন, কাউকে না কাউকে মানেন না, সৃষ্টিকর্তা মানেন কাউকে না কাউকে, তাকে একটু ভয় পান না হয়, কেন এগুলো করেন? আপনার বিবি কি পৌঁছে গেছে একদম? বিবি কি পচন লাগছে? আল্লাহ কি আপনাদের বিবিকে পোকা ধরাই দিছে? আমরা তো জীবনেও পারবো না এই কথাগুলো বলতে, কখনোই পারবো না আমরা এই কথাগুলো বলতে, এরকম কাউকে কার্টুন তৈরি করতে, একটা বাজে কথা বলতে আমরা কখনোই পারবো না, কোনোদিনও পারবো না। এর ভিতরে দেখলাম
জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে ওই একটা কার্টুন তৈরি করছে, আমি বিরোধিতা করি, তীব্র প্রতিবাদ করি। কেন করবে? কিন্তু তাকে তো একটু কম, হাজারে একজন দুজন। কিন্তু যে জামায়াতের নিয়া, আহারে মাবুদ, একটা মানুষকে এত ভাবে বেইজ্জতি করা যায়। একটু চোখটা বন্ধ করে দেখেন, যদি ওই চোখটার জীবন আপনার না খুলে কখনো ভাইয়েরা পুরা, কি করবেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনি বলেন। আপনি সমালোচনা করেন, আপনি গঠনমূলক কথা বলেন, সেটা তো পারেন না। আল্লাহ তো সেই জ্ঞান দেয় নাই তো আপনাকে। না দেশে আপনার সেই অক্ষর জ্ঞান, না দেশে কলম দিয়ে লিখতে পারবেন, না দেশে জবান দিয়ে আপনি বলতে পারবেন। আপনি আছেন এই এআই দিয়া, এআই দিয়ে বলবেন, এআই দিয়ে একটা কার্টুন, একটা বিশ্রী ছবিটা তৈরি করে দেবে, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন। খুব ভালো কাজ করে ফেলছেন, একদম খুব ভালো কাজ করছেন, একদম মানে জয় করে ফেলাইছেন আপনি একদম সবকিছু। ছোট ন্যারো মনের মন মানসিকতা, ঠিক ধিক্কার জানাই এগুলোরে আমি। এগুলো যে দলেরই হোক আমি এগুলো ঘৃণা করি। কোন দলের প্রধানকে এভাবে পচানো যায় না। সে তো সম্মানিত ব্যক্তি, সে যে দলের হোক, সে একজন সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করা উচিত। তার ভালোকে ভালো বলবেন, তার মন্দ কাজকে গঠনমূলক ভাবে তাকে অবশ্যই সমালোচনা করবেন। আমরা তো করি, সবসময় সমালোচনা করি না? এই যে কিছুক্ষণ আগে তো বললাম যে জামাতের এই ভুলগুলো হচ্ছে, জামাতেই ভুল করতেছে, সেই ভুল করতেছে, জামাত মিডিয়া তৈরি করছে না, কে ঠাক্কা পড়ছে ওদের নিয়ে কাজ করবে, এটা আমরা বলতেছি না? এখন গালাগালি করবো? আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপুরা ভাইয়েরা, আপনারা যদি ভালো লাগে জানাবেন, কমেন্টস করে জানাবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। অবশ্যই লাইক দেবেন, যত লাইক দেবেন তত আমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবে। যারা নতুন, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।